হ্যালো ফ্রেন্ডস, আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো এবং পড়াশোনা নিয়ে এখনও অনেক ব্যস্ত আছো। তো আমরা ক্লাস 10 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে 9টা ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করবো এই 9টি ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো একদম কথা না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসে চলে আসি, যেরকম আমরা প্রত্যেক দিন করে থাকি। হ্যাঁ, টেলিগ্রাম যারা জয়েন করোনি এখনও, তাহলে টেলিগ্রাম জয়েন করে নেবে, কারণ টেলিগ্রামেই তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে। আর তার সঙ্গে তোমরা আমাদের অ্যাপেও ডাউনলোড করে নাও, কারণ হচ্ছে আমাদের নেক্সট মক টেস্ট, যেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসছে। একদম আমাদের নিউ ইয়ারের নতুন গিফট তোমাদের জন্য নিয়ে আসছি। 30 তারিখ আমরা লঞ্চ করবো মক টেস্ট, সেটা দুটো এক্সামের জন্য। সেটা এখন বলছি না, লঞ্চ করার দিন তোমার জন্য দেখতে পাবে। ওকে, মকের সমস্ত আপডেট তোমরা টেলিগ্রাম থেকে পাবে, আর অ্যাপ ডাউনলোড লিঙ্কও তোমাদের টেলিগ্রামেই দেওয়া হবে। ওকে, চলে আসি আজকের ক্লাসে। হ্যাঁ, আমাদের অফিসিয়াল এটি হচ্ছে আমাদের সিলেবাস, যে সিলেবাসকে মেনটেন করে আমরা প্রতিদিন ক্লাস করছি এবং প্রত্যেকটাই 10টি টপিকের ওপর প্রতিদিন আমরা কোশ্চেন দেখছি। তো যারা এখনও এই সিলেবাসকে ফলো করছো না, তারা এই সিলেবাস ফলো করো এবং জানবে যে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি, যে স্ট্যান্ডার্ডের মেনটেন করে তোমাদের পড়াচ্ছি, সেই স্ট্যান্ডার্ড কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখতেও পারো, বা তার লোয়ার স্ট্যান্ডার্ডও দেখতে পারো, কিন্তু তার আপার স্ট্যান্ডার্ড দেখতে পাবে না। সবসময় মনে রাখবে যে আমি যদি শক্ত প্রশ্ন ঘরে প্র্যাকটিস করে যাই, তো সোজা প্রশ্ন আমার পরীক্ষায় এলে তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু ঘরে সহজ প্রশ্ন প্র্যাকটিস করে গিয়ে পরীক্ষা লাগে যদি শক্ত প্রশ্ন আসে, তখন কিন্তু মাথায় চুলকাতে হবে। ওকে, তো চলো সেই কাজটা না করতে হয়, তা এখন থেকে প্র্যাকটিস ভালো করে করো। দেখো কী বলা হয়েছে প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা দুটো সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 120, সংখ্যাগুলো কী কী। তো এই প্রশ্নটা আমি তোমাদের বলেছি যে অনেক রকম উপায় করা যায়। তোমাদের বেসিক পদ্ধতি দিয়ে প্রশ্ন সলভ করতে পারি, বা আমার এই 4টে অপশানের সাহায্য নিতে পারি। মাথায় যদি একটু বুদ্ধি থাকে, তুমি বলবে লসাগু 120, তার মানে লসাগু যখন 120, তার মানে এই দুটো যে সংখ্যা, যে দুটো সংখ্যার লসাগু 120, তাদের মধ্যে একজনকার কাছে 5 আর আরেকজন কাছে একটা ইভেন নাম্বার থাকতে হবে, কারণ 5-এর সঙ্গে কোনো ইভেন নাম্বার গুণ করলে তবেই তো শূন্য আসে। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ইভেন নাম্বার মানে কি 2-এর মাল্টিপল। ওকে, তাহলে একজন 5-এর মাল্টিপল হতে হবে, আর একজনকে 2-এর মাল্টিপল হতে হবে। দেখো অপশানেতে 35 তো 5-এর মাল্টিপল, কিন্তু 21 তো 2-এর মাল্টিপল নয়, তার মানে এই অপশান আনসার হতে পারে না। সিমিলারলি সি অপশান দেখো, 27 আর 45, এদের মধ্যে দেখতে পাচ্ছি দুজনের মধ্যে 45 5-এর মাল্টিপল, কিন্তু 27 কিন্তু 2-এর মাল্টিপল নয়, তাহলে অপশান সি কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। 24 আর 40-এর মধ্যে এই ক্রাইটেরিয়া আছে, 40 হচ্ছে 5-এরও মাল্টিপল, 2-এরও মাল্টিপল, 24 2-এর মাল্টিপল, 30 50 দুজনেই হচ্ছে 2-এর এবং 5-এর দুজনকারই মাল্টিপল। তো ডি অপশান হতে পারে, বি অপশান হতে পারে। এবার আমরা দেখি, বুঝতে পারছি 120 হচ্ছে আমার কি লসাগু। তাহলে 120 লসাগু হয় 30 আর 50, এদের লসাগু তো বাবা 120 হতে পারে না, এদের লসাগু তো 150, কারণ 150 সেই সবচেয়ে বৃহত্তম সংখ্যা, যে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যে 30 দিয়েও পুরোপুরি ভাগ যায় এবং 50 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তার মানে ডি অপশান হতে পারে না, কারণ এখানে লসাগু কত 150 হবে। তাহলে একমাত্র 120 আমরা অপশান বি 24 এবং 40 থেকেই পেতে পারি। তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার, কোনো অঙ্ক না করে। এছাড়া তুমি কীভাবে করতে পারো, সংখ্যাদের অনুপাত 3 আর 5 বলা হয়েছে, 3:5, তাহলে একটি 3K হলে অপরটি 5K। তাহলে এদের এলসিএম কী হবে দাদা, এদের এলসিএম হবে 3 5 15K। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে 15K এর ভ্যালু বলা হয়েছে কত, 120। তাহলে কে এর ভ্যালু কত হবে দাদা, 8 15 120 না, তাহলে কে এর ভ্যালু কত, 8। তাহলে কে এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 3 × 8 24, আর 5 × 8 40 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, 24 আর 40। দেখো এটাই তো আনসার আমি পেয়েছিলাম, অপশান বি। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2তে যে প্রশ্নটি বলা হয়েছে, এটাতে আলটিমেট 3টে প্রশ্ন একসঙ্গে লুকিয়ে আছে, খুব ভালো করে বুঝবে। বলছে ধরা যাক এক্স হলো 5 অঙ্কের এমন সর্বনিম্ন সংখ্যা, যেটিকে 15 24 32 এবং 48 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ 9 হবে, এবং এক্স 19 দ্বারা বিভাজ্য হবে। এক্সের অঙ্কের যোগফল কত। ঠিক আছে, মানে ডিজিটাল সাম নির্ণয় করতে হবে। এক্স একটা সংখ্যা, তার যে ডিজিটগুলো আছে তার সাম আমায় নির্ণয় করতে হবে। ওকে, খুব ভালো কথা। প্রথম এই প্রশ্নটা থেকে আমার কী বুঝতে হবে, যে 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা এটা বাদ দাও, তাহলে আমাকে একটা এখান থেকেই প্রশ্নটা ধরি। তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটাকে 15 24 32 এবং 48 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, বা 15 24 32 এবং 48 দ্বারা ভাগ করলে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে এমন সর্বনিম্ন সংখ্যা কোনটা না, 15 24 32 এবং 48-এর এলসিএম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 32 15 24 32 আর 48 এদের এলসিএম কত। এদের এলসিএম খুব সহজে নির্ণয় করা যায়। দেখো 15-এর মধ্যে কী লুকিয়ে আছে, দুটো প্রাইম নাম্বার 3 আর 5, 3 × 5 লিখতে পারি।
24কে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 8, 8কে আমরা কি লিখতে পারি 2 এর কিউব, 32কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, আর 48কে আমরা কি লিখতে পারি দাদা 3 ইন্টু 16 মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে এই সব গল্পের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টে প্রাইম নাম্বার লুকিয়ে আছে, একটা হচ্ছে 2, একটা 3 আর একটা হচ্ছে 5। তাহলে এদের সর্বোচ্চ পাওয়ার নেবো এলসিএম নির্ণয় করার জন্য, তারপর গুণ করে দেবো। তাহলে এলসিএম কী হবে, 2 এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 5, 2 এর পাওয়ার 5 লিখে দাও, ইন্টু 3 এর সর্বোচ্চ পাওয়ার সব জায়গাতেই 1 আছে, তাহলে 1 লিখে দাও, 5এরও সর্বোচ্চ পাওয়ার 1। তাহলে আলটিমেট 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইন্টু 3 ইন্টু 5, 32 5-এ কত না 32 5-এর হচ্ছে 160 আর ইন্টু 3 মানে 480। তাহলে এলসিএম আমি 480 পেয়ে গেলাম। এবার আমি দেখো তাহলে সেই সংখ্যাটা পেয়ে গেলাম যেটা 15, 24, 32 এবং 48 দিয়ে পুরোপুরি ভাগ যায়। এবার আমায় বলেছে যে ভাগ যেতে হবে না, আমার বলেছে প্রতি ক্ষেত্রে 9 অবশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তাহলে সেরকম সংখ্যা কী হবে না 480-র সঙ্গে 9 যোগ করে দিই, তাহলেই আমি দেখব যে 15 দিয়ে ভাগ করলে 9 অবশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 9 অবশেষ থাকবে, 32 দিয়ে ভাগ করলে 9 অবশেষ থাকবে এবং 48 দিয়ে ভাগ করলেও 9 অবশেষ থাকবে। ওকে, তাহলে জাস্ট 480-র সঙ্গে 9 যোগ, তাহলে এই প্রশ্নটাও হয়ে গেল। এবার বলেছে যে এক্স হচ্ছে 5 অঙ্কের একটা সর্বনিম্ন সংখ্যা, তাহলে 480 তো 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা নয়, তাহলে 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যায় পৌঁছে গেলে আমায় কী করতে হবে না 480-র এমন একটা গুণিতক আছে 480-র সঙ্গে সামথিং 2 বা 3 বা 4 গুণ করলে সেটা কি হবে না 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যার কাছাকাছি যাবে। তাহলে 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা কি না 1-এর পেছনে 4টে শূন্য, তাই তো, তার মানে এর কাছাকাছি যেতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে 48 দুগুণে 96 হয়, 48 ইন্টু 2 গুণ করলে 96 হয়। তাহলে আমি জাস্ট এটাকে 20 গুণ করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 20 গুণ করলে আমি এর কাছাকাছি চলে যাচ্ছি, 9600 চলে যাচ্ছি। কিন্তু 9600 হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের নয়। তার মানে অবভিয়াসলি 20-তে গেলে হবে না, আমায় কী যেতে হবে 20-র সঙ্গে আর জাস্ট 1 মানে হচ্ছে 21-এ গেলে আমি 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাব। তাহলে 480 ইন্টু 21 কী করে করবো না 21 যদি আমরা 20 প্লাস 1 লিখি, তাহলে আমি বলবো যে 480 ইন্টু 20 প্লাস 480 ইন্টু 1 মানে প্লাস 480। বোঝা গেল আমি 21-কে কী করেছি 20 প্লাস 1 করেছি। তাহলে 480-র সঙ্গে আবার 20 গুণ করবো, 480-র সঙ্গে আবার 1 গুণ করবো, তাহলে আলটিমেট এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে খুব সহজে শর্টকাটে গুণ করার পদ্ধতি, এটা জাস্ট আমরা লিখে বোঝানোর জন্য বোঝালাম। ওকে, তাহলে 480 ইন্টু 20 তো আমি বুঝতেই পারছি 9600 হবে, এর সঙ্গে 480 যোগ করে দিলে সেই সংখ্যাটা পেয়ে যাবো। কত পেয়ে গেলাম দেখো 80, আর এখানে হচ্ছে কত হচ্ছে 10-এর 0, 9-এর 10, তাহলে 10080। তাহলে এটা হচ্ছে 5 অঙ্কের একদম ক্ষুদ্রতম সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, যেটাকে এই 15, 24, 32 এবং 48 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়, কিন্তু আমার দেখতে হবে ভাগশেষ 9 থাকতে হবে। তাহলে এর সঙ্গে 9 যোগ করে দিলেই তাহলে আমি আনসারটা পেয়ে গেলাম। তাহলে আলটিমেট ফরম্যাটটা কি, যখন আমি এলসিএম পেয়ে যাব তারপরে আমার ফরম্যাটটা হবে এরকম 480 ইন্টু সামথিং ইন্টু কে প্লাস 9, এটাই হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা আমার কী হবে 15, 24 এবং 32 এবং 48 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশেষ থাকবে। এবার আমাকে যদি 4 অঙ্কের সংখ্যা বলে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে, তাহলে আমি কে এর সঙ্গে সামথিং একটা গুণ করলে আমি দেখব যে এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কাছাকাছি যাচ্ছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে কে এর একটা এমন একটা ভ্যালু বসাবো যার জন্য এটা 5 অঙ্কের কাছাকাছি যাবে। তাহলে আলটিমেট কে এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটাই হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটটা আমার সাজাতে হবে, দ্যাটস ইট। এবার আমার দেখা গেল যে এখানেই অঙ্ক থেমে থাকেনি। থার্ড পার্ট কী বলেছে অঙ্কের না থার্ড পার্টে বলেছে দাদা এই যে সংখ্যাটা পেলাম আমি ধরলাম এটাই হচ্ছে এক্স, তাহলে আলটিমেট 10089 হয়ে গেল আমার সংখ্যাটা, তাহলে আলটিমেট এক্স আমি পেয়ে গেলাম। এবার বলেছে এক্স কিন্তু 19 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমার দেখতে হবে যে 10089 19 দ্বারা বিভাজ্য কিনা, যদি না হয় তাহলে কিন্তু আমাকে এই গুণ প্রক্রিয়া আবার চালিয়ে যেতে হবে। তার মানে কি আমি এখন 21 দিয়ে গুণ করলাম, এরপরে 22 দিয়ে, তারপর 23 দিয়ে, তারপর 24 দিয়ে গুণ করে দেখতে হবে যে কোন সংখ্যাটায় গিয়ে এই যে ভ্যালুটা পাচ্ছি সেটা 19 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। আর যদি 10089 19 দিয়ে ভাগ চলে যায় তাহলে খুব ভালো কথা, সাধারণত পরীক্ষক এখানেই স্টপ করে দেয় আর তোমাদের জ্বালাতন করে না। তাহলে দেখে নিই 19 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছি 19 5 95, তারপরে দেখতে পাচ্ছি কত আছে এখানে 58, হ্যাঁ কি না 3 19 57, 19 19 1 19 একদম 19 দিয়ে তাহলে পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে 19 দিয়ে যখন পুরোপুরি ভাগ যাচ্ছে তার মানে এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার। এবার আমার কী বলেছে, তাহলে আমি এক্স পেয়ে গেলাম। এবার বলেছে এক্সের অঙ্কের যোগফল, অঙ্ক মানে কি ডিজিটগুলো কী কী আছে দেখো, একটা ডিজিট, 0 ডিজিট থাকাও যায় না থাকাও তাই, 8 আর 9, তাহলে 8 আর 9 10 আর 1 11 হয়ে যাবে আমার, সরি 8 আর 9 10 কী করছি 8 আর 9 17 প্লাস 1 18 হয়ে যাবে আমার কারেক্ট আনসার অপশানে। বোঝা গেল? রোজা খুব সুন্দর বোঝা যাচ্ছে, না বোঝা গেলে আমার কমেন্টে জানাবে, আমি আবার বোঝাবো এই প্রশ্নটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না রুট ওভার অফ 3 টু দি পাওয়ার n আছে, এখানে একটু সামান্য প্রিন্টিং মিস্টেক আছে, এখানে রুটের ভেতরেই 3 টু দি পাওয়ার n আছে।
ইজিক্যাল টু হচ্ছে 729 বলা হয়েছে, আমাকে এনের মান নির্ণয় করতে হবে। দেখো এটা যে সূচকের কনসেপ্ট বেস এই প্রশ্নটি সিম্পলিফিকেশনের, যেখানে আমি দেখতে পারি যে আমাকে কনসেপ্ট বলে যে এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন হলে এম সমান হচ্ছে এন হবে, যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও ইকুয়াল হবে। এই কনসেপ্টের ওপর আমার বেস করে এই প্রশ্নটা বানানো হয়েছে। ওকে, তাহলে এই কনসেপ্টটার আমাকে কাজে লাগাতে হবে, মানে আমাকে বোথ সাইডে আমাকে দেখতে পাচ্ছি না বেসকে সমান করতে হবে, তবেই আমি এনের ভ্যালু নির্ণয় করতে পারবো, পাওয়ারের ভ্যালু নির্ণয় করতে পারবো। দেখো যখনই পাওয়ারে যখনই আমি দেখছি রুট সাইনটা আছে, এই রুট সাইনটা কী ডিনোট করে? সাপোজ তোমায় বললো √2, এই √2কে আমি কি লিখতে পারি? √2কে আমি লিখতে পারি 2^½ ঠিক আছে। সিমিলারলি √3 আমি কি লিখতে পারি? 3^½ তাহলে যদি মাথায় রুট থাকে তার মানে সেটাকে আমি কি লিখতে পারি? 1/, সেটা পাওয়ারে। ওকে, তাহলে আমি লিখতে পারি 3^n এর হোল টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু 729। আচ্ছা 729 মধ্যে কি 3 লুকিয়ে আছে? একদম। দেখো 729কে আমি লিখতে পারি 27 স্কোয়ার লিখতে পারি, ব্যাস। এবার দেখো, আচ্ছা মনে রাখতে হবে 729 27 স্কোয়ার কী করে বললাম? 1 থেকে অ্যাটলিস্ট 35 অবধি স্কোয়ার তোমায় মুখস্থ রাখতে হবে, আর 1 থেকে অ্যাটলিস্ট 25 অবধি সংখ্যার কিউব তোমায় মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, নাহলে কিন্তু চাকরির পরীক্ষায় তোমার কিন্তু সমস্যা হবে। ওকে, দেখো 3^n হোল টু দি পাওয়ার হাফ এরম যদি পাওয়ারের পাশাপাশি থাকে তাহলে সেটা কী হয়ে যায়? গুণ হয়ে যায়, মানে 3^n আমি লিখতে পারি n ইন্টু হাফ মানে n/2 ইজিক্যাল টু 27কে আমি লিখতে পারি 3-এর কিউব, হ্যাঁ কি না? তার মানে 3-এর কিউব এখানে হলো, আর তার হোল স্কোয়ার, তার মানে পাওয়ার এখানেও কী হয়ে যাবে? পাশাপাশি যে গুণ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি 3^3 লিখতে পারি 3×6 6। তাহলে আলটিমেট দেখো এবার বেস কী হয়ে গেল? সমান হয়ে গেল, তাহলে n/2 ইজিক্যাল টু কী হয়ে গেল? 6-এর সঙ্গে সমান, তাহলে এনের ভ্যালু কী হয়ে গেল? 6×12। তাহলে কত সহজেই প্রশ্নের আনসার নির্ণয় করতে পারলাম। শুধু এইটুকু জ্ঞান থাকতে হবে, আর এই জ্ঞানটা আমার থাকতে হবে। দুটো জ্ঞান থাকলেই আমার কিন্তু এই প্রশ্নের সমাধান করতে বেশিক্ষণ সময় লাগবে না। নেক্সট প্রশ্ন। আচ্ছা, আবার একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেখানে দেখতে পাচ্ছি যে 3√2 + 2 এখানে আছে, 3√2 - 2 আছে। তাহলে যখনই দেখবো একই সংখ্যা রিপিট হচ্ছে, শুধু সাইন চেঞ্জ হচ্ছে ভেতরে, তার মানে কি 3√2কে যদি আমি এ আর 2কে যদি আমি বি ধরে নিই, তার মানে এই পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে যে গল্পটা আছে সেটা হচ্ছে a + b ইন্টু a - b। ওকে, a + b ইন্টু a - b এই গল্পটা আছে। এর কি বলা হয়েছে? 13 + 15। তাহলে আমি দেখতে পাচ্ছি a + b ইন্টু a - b ফর্মুলা কি? দাদা a² - b²। a² - b² এর ফর্মুলা হচ্ছে a + b ইন্টু a - b। তাহলে আমি a² - b² লিখতে পারি এটাকে, আর এর ভ্যালু কি লিখেছি? 3√2। তাহলে 3√2 হোল স্কোয়ার মাইনাস কি লিখতে পারি? না 2²। এবারে কী বলা হয়েছে? এর মানে কি? গুণ 13 + 15। এবার দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে 3√2 হোল স্কোয়ার, 3√2 হোল স্কোয়ার করলে কী পাবো? 3² 9, √2 হোল স্কোয়ার 2, 9 × 18, 18 মাইনাস কত এখানে? 4, 14। তাহলে 14 × 13 + 15। এবার 14 × 13 দেখো পরপর দুটো সংখ্যা, 13 14 পরপর দুটো সংখ্যা, তাহলে আমি লিখতে পারি 14কে লিখতে পারি 13 + 1। তাহলে এটাকে 13 + 1 লিখে দিই, তাহলে দেখো 13 × 13 কত? 169 + 13 + 15। তাহলে এবার দেখো কত সহজে হয়ে গেল। এবার দেখো ইউনিট ডিজিট দিয়ে কাজ হয়ে যাবে। 5 আর 3 8, 8 আর 9 17, মানে 7 হবে ইউনিট ডিজিট, 197, অপশান বি হবে কারেক্ট আনসার। পুরো আমাকে যোগ বিয়োগ করতে হলো না, জাস্ট ইউনিট ডিজিট দিয়ে আমার কাজ হয়ে গেল। তাহলে এই ধরনের ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে আমাকে, যে কী করে ক্যালকুলেশন খুব ফাস্ট বা তাড়াতাড়ি করা যায়। ওকে, নেক্সট প্রশ্ন। আবার একটা সরল করার প্রশ্ন আছে। এবার এই ধরনের প্রশ্ন মাথায় রাখবে যে এই যে বারটা দেওয়া হয়েছে মাথায়, এইটুকু অংশ থেকে লক্ষ্য করো, এখানে দেখো মনে হচ্ছে 7 - 8 - 5। এই বারটা দিয়ে ব্যাপারটাকে আলটিমেট প্রশ্নটাকে এরকম করে দিল যে এর মানে হচ্ছে 7 - 8 - 5, এটার ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিল, মানে হচ্ছে 8 - 5-এর কাজ তুমি আগে করো, এটাকে 8টাকে -8 হিসাবে ট্রিট করো না, এটাকে তুমি কী হিসেবে ট্রিট করো? +8 হিসাবে। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের টুইস্ট, আর এই জাস্ট এই বারটার মানে মিনিং। ওকে, এই মাথায় যে দাঁড়িয়েটা দেওয়া হয়েছে এর মানে হচ্ছে এটা, যে এটাকে বেঁধেই গেলো একটা ব্র্যাকেটের মধ্যে, এবং বলা হয়েছে এই 8টাকে -8 হিসাবে ট্রিট না করে +8 হিসাবে ট্রিট করো। ওকে, ব্যাস, আর অঙ্কের মধ্যে কিছু নেই, আমরা জানি বদমাস রুল। তাহলে 27 মাইনাস, এবার এইটুকু কাজ করলে 8 - 5 করলে 3 হয়, 3 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4 হয়, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়, 8-এর সঙ্গে 6 যোগ করলে 14 হয়। তাহলে 5 - 14, 5 - 14 হয়ে যাবে কত? দাদা -9, আর -9 আর এই মাইনাস হয়ে যাবে +9, তাহলে 27 + 9 36 হয়ে যাবে কারেক্ট আনসার। 1 সেকেন্ডে গল্প শেষ। ঠিক আছে, এরকমভাবে মুখে মুখে আমাকে কী করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, তবে গিয়ে আমার কিন্তু তাড়াতাড়ি পরীক্ষায় নামবে, নাহলে কিন্তু সমস্যা আছে। নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নম্বর 5। 35 লিটারের একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 4:1, খুব ভালো কথা। তাহলে আমার কী আছে? মিল্ক আছে আর ওয়াটার আছে। কী রেশিওতে আছে দাদা?
4:1 রেশিওতে আছে। তাহলে 4+1 যোগ করলে হচ্ছে 5, 5 হচ্ছে টোটাল মিশ্রণের কি ভলিউম। এখানে বলা হয়েছে 5-এর ভ্যালু কত, 35। তাহলে 5-এর ভ্যালু যদি 35 হয় তাহলে এখানে 7 গুণ, তার মানে মিল্ক আছে কত, 7 গুণ করলে 7 × 4 28, এবং এখানে 7 গুণ করলে 7 লিটার। তাহলে মিল্ক অ্যাকচুয়ালি 28 লিটার আছে আর ওয়াটার আছে 7 লিটার। বলা হয়েছে যদি মিশ্রণে আরও 7 লিটার জল যোগ করা হয় তাহলে জল অ্যাড করা হচ্ছে, তাহলে আলটিমেট হয়ে যাবে কত, 14 হয়ে যাবে না? বলবো একদম ঠিক। তাহলে দুধ জলের নিউ অনুপাত কী হবে? তাহলে তুমি বলবে 28:14 হবে। তারপরে 28:14 মানে কত, 2:1। কারণ কি এখানে মিল্ক তো সেমই আছে, মিল্কের তো কোনো চেঞ্জ হয়নি, মিল্কের তো কোনো চেঞ্জ হয়নি। আমার চেঞ্জ হয়েছে কিসের? আমার চেঞ্জ হয়েছে ওয়াটারের। তাহলে ওয়াটার আমি দেখতে পাচ্ছি 14 লিটার হয়ে গেছে, আগে ছিল কত লিটার, 7 লিটার। তাহলে 28:14 হয়ে গেল বর্তমানে মিল্ক আর ওয়াটারের রেশিও। তাহলে সেটা হয়ে গেল কত না, 2:1। তাহলে দুধ আর জলের অনুপাত হচ্ছে কিনা দেখে নেবে, জল দুধও কখনো কখনো চাইতে পারে, তাহলে এটা মাথায় রাখবে। তাহলে এখানে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। কী বলা হয়েছে? যদি একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যার 2/3 সমান হয় তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? অসাধারণ একটি প্রশ্ন। জাস্ট আমি কি দেখতে পাচ্ছি যে একটি সংখ্যার 40%-এর সঙ্গে অন্য একটি সংখ্যার 2/3 সমান হচ্ছে। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয়, এর 40%, তাহলে এক্স ইন্টু 40%কে আমি ফ্র্যাকশনাল লিখলে কি লিখতে পারি, 40/100 ইজিক্যাল টু অন্য একটা সংখ্যা ওয়াই তার 2/3 সঙ্গে সমান, তাহলে ওয়াই ইন্টু 2/3। তাহলে আমার নির্ণয় করতে হবে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত, মানে x/y নির্ণয় করতে হবে। এবার দেখো 40/100 লেখাও যা, যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকে তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো। এবার 20% মানে হচ্ছে 1/5, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। 20% থেকে 40%-এ গেছি, দুগুণ করেছি, তাহলে ফ্র্যাকশনও দুগুণ হবে মানে 2/5 হবে। তাহলে ডাইরেক্ট আমি এটাকে 2/5 লিখতে পারতাম, তাহলে তোমার এই খাটুনিটা অনেকটা কমে যেত। এবং এটাই আমি তোমাদের শেখাই যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কত তাড়াতাড়ি করলে কত তাড়াতাড়ি আমাদের কী হয় না, সুবিধা হয়। এখানে যদি 40%-এর জায়গায় 16.66 বা 66.6 বা 33.33 এই ধরনের ফ্র্যাকশন পার্সেন্টেজ থাকতো না, তোমার খুব অসুবিধা হতো। তাই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করা শেখো, ঠিক আছে? এটা তোমাদের অনেক হেল্প করবে। দেখো x ইন্টু 2/5 ইজিক্যাল টু ওয়াই ইন্টু 2/3। দেখো 2 দিয়ে অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে x/y কি লিখতে পারি দাদা, এই 5 নিচে আছে, ওপারে গেলে উপরে পৌঁছে যাবে, তাহলে 5/3 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট আমি x/y মানেও যা আর x/y মানেও তাই, ইজিক্যাল টু 5/3 মানে 5:3। সেকেন্ডে আনসার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কী বলা হয়েছে না, যদি a/b ইজিক্যাল টু 3:4 হয় এবং b/c ইজিক্যাল টু 2:3 হয় তাহলে নির্ণয় করতে হবে a/b/c এর ভ্যালু। অসাধারণ একটি প্রশ্ন। সেকেন্ডে প্রশ্নের সমস্যা সমাধান হবে, কোনো পেন পেপার টাচ করার প্রয়োজনই নেই, পেন টাচই করবে না এই ধরনের প্রশ্নে। আমায় কী বলা হয়েছে, a/b বলা হয়েছে 3:4, আমাকে a/b/c এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে আমি দেখব যে এই 4টে অপশানের মধ্যে কোথায় a/b 3:4 আছে। দেখো তো এখানে আলটিমেট a/b/c এর রেশিওই তো বলা হয়েছে। তাহলে দেখো তো এখানে a/b প্রথম অপশানে কী আছে, 1:2। এটা আনসার হতে পারে? কখনোই হতে পারে না। তার মানে এটা কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। বিতে কি দেখতে পাচ্ছি a/b কী আছে, 3:5। এটা আনসার হতে পারে? হতে পারে না। 3:4 আছে এখানে, 2:4 এটাও আনসার হতে পারে না, কারণ ধরো 3:4 আছে। তাহলে অপশান ডি একমাত্র দেখতে পাচ্ছি 3:4 দেওয়া আছে। আনসার কী হয়ে গেল, 3:4, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। 3:4:6 আমায় চেক করতেই হলো না এবিসি এর রেশিও, জাস্ট এ আর বি এর রেশিও থেকে আমি আনসার করে ফেললাম। যদি আর দুটো অপশানে 3:4 থাকতো তাহলে b/c একবার চেক করে নিতাম, তাহলে গল্প হয়ে যেত। দেখো b/c কত আছে, 2:3। এখানে দেখো 4:6, তাহলে 4:6 মানে 2 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে, 2 2 4, 2 3 6, তাহলে b/cও কী আছে, 2:3 আছে। বোঝা গেল? তাহলে এইভাবে এই ধরনের প্রশ্ন ওঠাতে হয় সেকেন্ডে। ওকে, আর যদি করতে হতো তাহলে কীভাবে করতাম, এবার দেখে নাও। a/b/c, a/b কত বলা হয়েছে, 3:4, b/c কত বলা হয়েছে, 2:3। এরকম নিচে নিচে লিখে দাও, ব্যাস গল্প শেষ। এবার দেখো এর ভ্যালু কী হবে, এই কোনাকুনি গুণ, 3 × 2 গুণ করলে কত হয়, 6, এর তলা লিখে দাও। b এর ভ্যালু কত হবে, b এর উপরে নিচে কে বসে, 4 আর 2, 4 আর 2 গুণ করে দাও, 8 হয়ে গেল। c এর ভ্যালু কী হবে না, এরকম কোনাকুনি গুণ করে দাও, 4 3 কত, 12। তাহলে বোঝা গেল? তাহলে প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে আবার এরকম, তাহলে এই প্যাটার্নটি আমি ফলো করতে হবে। ওকে, চলে যাই পরের প্রশ্নে। আর যদি এই প্যাটার্নটি কারো মনে না থাকে তার জন্য আমি বলে দেখেছি যে কী করব, তার জন্য কি বলেছি, মেথড অনেক আছে বাবা, ঠিক আছে? জাস্ট আমি কী করবো, যে জায়গাগুলো ফাঁকা আছে, দেখো এখানে নিচের পার্টে এর জায়গা ফাঁকা আছে, তাহলে এর জায়গায় কী বসবে, এর পাশের ঘরে যে বসে আছে, পাশের ঘরে কী হবে, 2 বসিয়ে দাও। সিমিলারলি ওপরের ঘরে সি ফাঁকা আছে, তাহলে সেখানে সি এর জায়গায় কী বসবে, এর পাশে কে বসে আছে, এর পাশে হচ্ছে 4, নিয়ারেস্ট ভ্যালু বসে যাবে 4। ব্যাস এবার উপর নিচে গুণ করো, 3 2 6, 4 2 8, 4 3 12, 6:8:12। আর 6:8:12 মধ্যে 2 কমন যাচ্ছে, 2 3 6, 2 4 8, 2 6 12, 3:4:6। বোঝা গেল?
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, 12 জন ব্যক্তি 8 দিনে 20 মিটার দৈর্ঘ্যের একটি পরীক্ষা খনন করতে পারে। খুব ভালো কথা। তার মানে যখনই দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কের এই প্রশ্ন, তার মানে এখানে হচ্ছে আমার কী আছে না M1 D1 বাই W1 ইজ ইকাল টু M2 D2 বাই W2। ঠিক আছে, যখনই দেখতে পাচ্ছি এখানে 12 জন ব্যক্তি মানে মানুষের সংখ্যা M1, ঠিক আছে, দিন সংখ্যা 8 দিন, আর 20 মিটার দৈর্ঘ্যের একটি পরীক্ষা খনন করতে পারে। তাহলে এই যে 20 মিটার দৈর্ঘ্যের একটি পরীক্ষা, এটা হচ্ছে কাজ। ঠিক আছে, যে কাজটা করছে তার ভ্যালু দেওয়া আছে, মানে এটা হচ্ছে কাজ, মানে এটা হচ্ছে W1। এবার কী বলা হয়েছে, 6 দিনের মধ্যে একটি একই প্রস্থ এবং গভীরতা সম্পন্ন আছে। এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, এটা কিন্তু পরীক্ষক যদি উল্লেখ না করে তাহলে কিন্তু বিশাল বড় একটা ভুল। তার মানে কি, 20 মিটার দৈর্ঘ্যর একটা পরীক্ষা, তার মধ্যে একটা পরীক্ষার মধ্যে একটা তো প্রস্থও থাকবে, একটা গভীরতাও থাকবে, এটা একটা ভলিউম, একটা জায়গা জুড়ে তো আছে। তাহলে সেই ভলিউমটার মধ্যে খালি আমি দৈর্ঘ্যটাকে চেঞ্জ করছি, আমি বাকি প্রস্থ এবং গভীরতাকে সেম রেখেছি, নাহলে কী হবে, ভলিউমের বাকি প্যারামিটারগুলোকেও আমার দেখতে হবে। ওকে, তাহলে শুধু আমি দেখতে পাচ্ছি 20 মিটার দৈর্ঘ্য এখানে ছিল, এখানে 30 মিটার দৈর্ঘ্য করতে হবে, তাহলে আমার দৈর্ঘ্য বাড়াতে হবে, শুধু এটুকুতে চেঞ্জ করতে হবে। তাহলে 30 মিটার পরীক্ষা খনন করার জন্য প্রয়োজনীয় ব্যক্তির সংখ্যা কত হবে? তাহলে এখানে ওয়ার্ক W1 ছিল 20 মিটার, এটা W1, আর W2 কী হয়ে গেলো 30 মিটার। ওকে, আর M1 এর ভ্যালু কত বলা হয়েছে 12, আর D1 এর ভ্যালু কত 8, তাহলে এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে D1। ব্যাস বসিয়ে দাও, এখানে গল্প শেষ। তাহলে M1 কত বলা হয়েছে 12, D1 হচ্ছে 8, W1 হচ্ছে কত 20, M2 আমি জানি না, D2 আমার নির্ণয় করতে বলা হয়েছে 6, আর W2 হচ্ছে কত বলা হয়েছে 30। ব্যাস কাটাকুটি হয়ে গেল, এখানে 2 6 12, 6 6 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট হয়ে গেল কি না, জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু 3 × 8 24। তাহলে কী বলা হয়েছিল না, প্রয়োজনীয় ব্যক্তির সংখ্যা কত না 24 জন লোক লাগবে। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এতটাই সহজ এই ধরনের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8, যে প্রশ্নটি একদম HCF LCM এর একটা বেস্ট টাইপ। ঠিক আছে, এই প্রশ্নের উপর অনেক ধরনের প্রশ্ন হয়, অনেক প্যাটার্ন হয়, আমি তোমাদের সব কটা প্যাটার্ন বোঝাবো, প্রত্যেকটা ক্লাসে কাছে এরকম ধরনের প্রশ্ন আমি রাখবো। তাহলে আজকের প্যাটার্নটা হচ্ছে একদম বেসিক প্যাটার্ন। কী বলা হয়েছে না, 5টি ঘন্টা প্রথমে একসাথে বাজতে শুরু করে, খুব ভালো কথা। তারপর তারা 6, 5, 7, 8 ও 10 সেকেন্ড ব্যবধানে বাজে। তাহলে কত বিরতির পর আবার তারা একসঙ্গে বাজবে? তাহলে আলটিমেট কথাটার মধ্যে এইটাই লুকিয়ে আছে যে এমন একটা সংখ্যা যেটা 6, 5, 7, 8 এবং 10 দ্বারা পুরোপুরি ভাগ যায়। তার মানে হচ্ছে সেটা কি না 6, 5, 7, 8 এবং 10-এর LCM। তাহলে আমায় কিছু করতে হবে না, আমায় শুধু 6, 5, 7, 8 এবং 10-এর LCM নির্ণয় করতে হবে। তাহলে এদের LCMই হচ্ছে যেটা হবে সেটাই হচ্ছে নির্ণেয় সেকেন্ড বা নির্ণেয় সময়, যে সময় পরে তারা আবার একসঙ্গে বাজবে 5টি ঘন্টা। তাহলে 6, 5, 7, 8, 10-এর মধ্যে LCM নির্ণয় করবো। দেখো খুব ভালো করে বুঝবে কীভাবে LCM নির্ণয় করতে হয়। বাচ্চাবেলার মতো এরমভাবে করে LCM নির্ণয় করতে আর হবে না। ঠিক আছে, এদের মধ্যে প্রাইম নাম্বার কে আছে? 5 আছে প্রাইম নাম্বার, 7ও প্রাইম নাম্বার। তাহলে 5 7 35 আগেই গুণ করে দাও। ওকে, দেখো 6, 8, 10, 6কে আমি কি লিখতে পারি না 2 × 3। 35-এর মধ্যে 2 আর 3 কেউ আছে? নেই, তাহলে 2ও লিখতে হবে আমাকে, 3ও লিখতে হবে আমাকে। 8-এর মধ্যে কী লুকিয়ে আছে? 2-এর কিউব, তাহলে আমি 2-এর সর্বোচ্চ পাওয়ার নেবো, তাহলে 2-এর কিউব লিখে দাও। 10-এর মধ্যে কী লুকিয়ে আছে না 10-এর মধ্যে লুকিয়ে আছে আমার 2 × 5, তাহলে 2ও এর মধ্যে নিয়ে নিয়েছি, আর 35-এর মধ্যে 5ও নিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার LCM। তাহলে 35 × 2-এর কিউব × 3 হয়ে গেল আমার LCM। তাহলে LCM কত পেলাম? 35 × 2-এর কিউব, মানে 2-এর কিউব আমি 8 লিখে ফেলি, আর 2-এর কিউব লিখবো না। তাহলে 35 × 8 × 3। এবার আমি দেখতে পাচ্ছি এটা কিসে বেরোলো না এটা হচ্ছে সেকেন্ডে বেরোলো। এত সেকেন্ড পরে তারা একসঙ্গে বাজবে, কিন্তু এটাকে আমি মিনিটে ট্রান্সফার করবো, কারণ আমি মিনিটে আনসার চেয়েছে। তাহলে মিনিটে ট্রান্সফার করার জন্য আমার 60 দিয়ে ভাগ, গল্প শেষ। 5 দিয়ে 5 7 35, 5 × 12 60, 3 4 12, 4 2 8, মানে 7 2 14 মিনিট পরে তারা আবার কী হবে একসঙ্গে বাজবে। কোথায় আছে? অপশান বি। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, একজন ক্রীড়াবিদ 200 মিটার দৌড় 24 সেকেন্ডে সম্পন্ন করে। তাহলে ক্রীড়াবিদের গতিবেগ কত? একদম বেসিক প্রশ্ন। আমরা জানি গতিবেগ হচ্ছে কী করে নির্ণয় করতে হয় না দ্য ডিস্টেন্স বাই টাইম করে। বেগ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে সে 200 মিটার দৌড়চ্ছে কত সেকেন্ডে না 24 সেকেন্ড। তাহলে এটা মিটার পার সেকেন্ড পেলাম। আমার নির্ণয় করতে হবে কিলোমিটার পার ঘন্টা। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা ট্রান্সফার করার জন্য আমায় কী করতে হবে না 18-র 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 200/24 × 18/5, জাস্ট এটা করলেই আমি কিলোমিটার পার আওয়ারে পৌঁছে যাব। তাহলে 5 এখানে কাটাকুটি হচ্ছে, 5 40, 200, 18 এখানে 6 3 18, 6 4 24, 4 10 40, তার মানে 30 কিলোমিটার পার আওয়ার। কারেক্ট আনসার। কোথায় 30 কিলোমিটার পার আওয়ার? অপশানে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, দারুণ একটা প্রশ্ন। দেখো কী বলা হয়েছে,
বলছে ট্রেন পি এবং কিউ একই সময় যাত্রা শুরু করে, খুব ভালো কথা। ট্রেন পি স্টেশন এক্স থেকে স্টেশন ওয়াই পর্যন্ত এবং ট্রেন কিউ স্টেশন ওয়াই থেকে স্টেশন এক্স পর্যন্ত ভ্রমণ করে। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এই একটা স্টেশন, এই একটা স্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে এক্স স্টেশন, এটা হচ্ছে ওয়াই স্টেশন। এবার এই দুটো স্টেশনের মধ্যে দুটো ট্রেন যাচ্ছে। একটা স্টেশন তার নাম হচ্ছে ট্রেন পি, স্টেশন এক্স থেকে স্টেশন ওয়াই এর দিকে যাচ্ছে, স্টেশন এক্স থেকে স্টেশন ওয়াই এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন পি। আর ট্রেন কিউ কোথা থেকে যাচ্ছে না, ওয়াই থেকে ছাড়ছে, সে স্টেশন এক্স পর্যন্ত ভ্রমণ করছে। তাহলে ওয়াই থেকে ছাড়ছে, এক্স পর্যন্ত ভ্রমণ করছে, এটা হচ্ছে ট্রেন কিউ। ওকে, এবার বলা হলো ট্রেন পি থেকে ট্রেন কিউ এর গতিবেগের অনুপাত বলা হচ্ছে 11:16। খুব ভালো কথা, মানে স্পিড রেশিও বলা হয়েছে। ট্রেন পি এবং কিউ এর স্পিড রেশিও বলা হয়েছে কত, স্পিড রেশিও কত বলা হয়েছে দাদা, 11:16। খুব ভালো কথা। তাদের গতিবেগের পার্থক্য বলা হয়েছে 25 কিমি/আওয়ার। তাহলে দেখো 11 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত দাদা, 5। তাহলে 5-এর ভ্যালু কত বলা হয়েছে, 25। তাহলে কত গুণ বলা হয়েছে, 5 গুণ। তাহলে প্রত্যেকটাকে 5 গুণ করলে আমি ইন্ডিভিজুয়াল স্পিড পেয়ে যাবো। তাহলে 5 16 কত, 80, আর 5 11 কত, 55। তাহলে ইন্ডিভিজুয়াল স্পিডও আমি পেয়ে গেলাম, খুব ভালো কথা। এবার কী বলা হয়েছে, তারা 1 ঘন্টা 36 মিনিট পর দেখা করে, তারা একই সময় যাত্রা শুরু করে এবং 1 ঘন্টা 36 মিনিট পরে দেখা করে। এখানে বলা হয়েছে তো একই সময় যাত্রা শুরু করে, এই যে বলেই আছে, দেখো ট্রেন পি এবং কিউ একই সময় যাত্রা শুরু করে, এটা বলাই হয়েছে, প্রথম লাইনেই বলা হয়েছে। তাহলে তারা একই সময় যাত্রা শুরু করে এবং তাদের একই সময় যাত্রা শুরু করতে হবে, তবেই কিন্তু প্রশ্ন আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারবো। এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একই সময় যাত্রা শুরু করেছে এবং 1 ঘন্টা 36 মিনিট পর দেখা করেছে। এবার আমরা জানি যখন দুটো ট্রেন একে অপরের দিকে আসে, মানে পরস্পর বিপরীত দিকে আসে এবং তারা একটা সময় পরে কী করে, মিট করে, তখন মিটিং টাইমের কনসেপ্ট কী না, মিটিং টাইম ইজ ইকাল টু কী হয় না, তার দুজনকার মধ্যে ডিস্টেন্স, মানে এক্স আর ওয়াই স্টেশনের মধ্যে ডিস্টেন্স বাই তাদের রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করতে হয়, যখন এরা একে অপরের দিকে আসছে তখন এদের কি স্পিডের যোগফল, তার মানে স্পিডের যোগফল মানে কত দাদা, 55 + 80। ইজ নট এগুলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? তাহলে মিটিং টাইম এখানে দেওয়া আছে কত, 1 ঘন্টা 36 মিনিট। এবার 1 ঘন্টা 36 মিনিটকে আমি ঘন্টা ট্রান্সফার করবো, কারণ ঘন্টা মিনিট আছে। তাহলে 1 ঘন্টা 36 মিনিটকে আমি কি লিখতে পারি, 1 পূর্ণ 36 60। 36 এসে কাটাকুটি যাচ্ছে, কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 12 দিয়ে, 12 3 36, 12 5 60। তাহলে 1 পূর্ণ 3 5, মানে 5 1 5 3 8 5। তাহলে 8 5 ঘন্টা, মিটিং টাইম কত, 8 5 ঘন্টা পেয়ে গেলাম, ইজ ইকাল টু ডিস্টেন্স বাই 55 + 80। 55 + 80 করলে কত হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 135, হ্যাঁ কি না, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ব্যাস হয়ে গেল। তাহলে ডিস্টেন্স ইজ ইকাল টু কত হয়ে গেল না, ডিস্টেন্স ইজ ইকাল টু 135 × 8 5। এবার নির্ণয় করতে হবে কি আমাকে না, স্টেশন এক্স থেকে স্টেশন ওয়াই পর্যন্ত ভ্রমণ করতে পি ট্রেনের কত সময় লেগেছে। তাহলে আলটিমেট এটা হচ্ছে আমি ডিস্টেন্স। ট্রেন পি যদি এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে এবং ট্রেন পি এর গতিবেগ আমি জানি কত, 55। তাহলে আলটিমেট 55 কিমি বেগে ট্রেন পি এই ডিস্টেন্স কভার করছে। তাহলে কত সময় লাগবে, তাহলে আমরা জানি সময় কী করে নির্ণয় করতে হয়, ডিস্টেন্স বাই টাইম করে। তাহলে জাস্ট ডিস্টেন্স বাই স্পিড করে, তাহলে এখানে জাস্ট স্পিড দিয়ে ভাগ করবো, মানে 135 × 8/5কে 55 দিয়ে ভাগ করবো। তুমি 55টা এখানে লিখে দাও, গল্প শেষ, ঠিক আছে? এবার কাটাকুটি হচ্ছে, বলো একদম হচ্ছে, 5 দিয়ে কাটাকুটি হচ্ছে, এখানে 5কে দিয়ে 5 2 10, 5 7 35, তাহলে 27 × 8/55। কাটাকুটি আর যাচ্ছে না। 27 × 8 করলে কত হয়, 8 7 56, 6 হাতে থেকে 5, মানে 216/55। আর 216/55 ওদের দেখতে পাচ্ছি অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না, বলো একদম ঠিক, বুঝে গেল? কত সুন্দর একটা প্রশ্ন, জাস্ট কনসেপ্ট বেস, কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্নের আনসার করতে একদম চুটকিতে হবে। চলো, 3টে সংখ্যার গড় 21 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত। যখনই এই লাইনটা বলা, সেটা অ্যাকচুয়ালি অ্যাভারেজের লিখেছি আমি, কিন্তু প্রশ্নটা কিন্তু রেশিও কনসেপ্ট বেসড। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে এই ধরনের প্রশ্ন আমি লাস্ট থেকে শুরু করব। ওই তৃতীয় সংখ্যা আমি ধরে নিই এক্স, মানে থার্ড নাম্বার যদি এক্স ধরি, তাহলে সেকেন্ড নাম্বার কী হবে 2x। তাহলে আমি এক্স ধরুন, বড় হয়ে গেছি, আমি 1 ইউনিট ধরবো। তৃতীয় সংখ্যা যদি 1 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি কি, তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে তৃতীয় সংখ্যা যদি 1 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা কী হবে, 1-এর দ্বিগুণ মানে 2। আবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 2 হয়, তাহলে প্রথম সংখ্যা কী হবে না, 2-এর দ্বিগুণ মানে 4। তাহলে আলটিমেট ফার্স্ট, সেকেন্ড,
আর থার্ড, এই তিনটে নাম্বার আমি কী পেয়ে গেলাম, রেশিও পেয়ে গেলাম। তাহলে রেশিও কী হলো না, ফার্স্ট নাম্বার যদি 4 হয়, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2, থার্ড নাম্বার হচ্ছে 1। তাহলে যোগফল কত? 4 আর 2 6 আর 1 7। আমার বলা হয় তিনটে সংখ্যার গড় বলা হয়েছে 21। তাহলে গড় যদি 21 বলে তাহলে তার যোগফল কত? 21 ইন্টু 3। তাহলে আলটিমেট 7-এর ভ্যালু কত হতো? 21 ইন্টু 3। ইজ নট ইট বলো, একদম ঠিক। তাহলে কত গুণ? না 9 গুণ। 7কে 3 গুণ করলে 21 হয়, আবার 3 গুণ এখানে এক্সট্রা আছে, মানে 9 গুণ প্রত্যেকটা সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 4 ইউনিটের ভ্যালু, তাহলে ইন্টু 9 মানে হচ্ছে 36। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 13। কী বলা হয়েছে না, 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে দুজন যাদের বয়স যথাক্রমে 21 বছর এবং 23 বছর, তাদের বদলে 2জন নতুন পুরুষ আসে। মানে আলটিমেট 8 জন এখানে ছিল, 8 জন আমার এখানে ছিল একটা ঘরের মধ্যে, সেখান থেকে 2জন বেরিয়ে গেল, ঠিক আছে। আর আবার বাইরে থেকে আবার এসে কী হলো, 2জন অ্যাড হলো। তাহলে আলটিমেট এই সংখ্যাটা 8 তো চেঞ্জ হলো না, 8 তো 8ই রইল। কিন্তু শুধু কী হলো, যারা বেরিয়ে গেল তারা 21 এবং 23 নিয়ে বেরিয়ে গেল। এবার যারা ঢুকলো তারা কী নিয়ে ঢুকলো না, তারা কী নিয়ে ঢুকলো আমি জানি না, কিন্তু তারা ঢোকার পর আলটিমেট কী হলো না, গড় বয়স 2 বৃদ্ধি পেল। এটা হচ্ছে মেন গল্প। তাহলে মনে রাখবো যে যখন 2জন ঢোকার ফলে গড় বয়স বৃদ্ধি পেয়েছে, এর মানে তারা 21 এবং 23 নিয়ে তো ঢুকেছেই, তারা 21 এবং 23 নিয়ে তো ঢুকেছেই, প্লাস আরও কিছু এক্সট্রা নিয়ে ঢুকেছে। যেটা এক্সট্রা নিয়ে ঢুকেছে সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হওয়ার ফলে প্রত্যেকে 2 করে বেশি পেয়েছে। তাহলে প্রত্যেকে 2 করে বেশি পেয়েছে মানে 8 জন কত বেশি পেয়েছে না, 8 ইন্টু 2 বেশি পেয়েছে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তার মানে যারা এই 2জন টোটাল এত নিয়ে ঢুকেছে। টোটাল কত নিয়ে ঢুকেছে না, 21 প্লাস 23 প্লাস 16। তাহলে 21 প্লাস 23 মানে হচ্ছে কত, হচ্ছে এখানে 44 প্লাস 16 মানে হচ্ছে 60। তাহলে টোটাল 60 নিয়ে ঢুকেছে 2জন, মানে 2জনের টোটাল বয়স হচ্ছে 60। তাহলে আলটিমেট 2জনের টোটাল বয়স যদি 60 হয়, আমার চেয়েছে কি নতুন 2জনের গড় বয়স কত। তাহলে গড় বয়স কত হবে, 60/2, তার মানে 30 বছর হয়ে যাবে। তাদের গড় বয়স অপশান কী হয়ে যাবে, এ হয়ে যাবে কারেক্ট আনসার। কনসেপ্ট একদম ক্লিয়ার। বেস্ট অঙ্কের বেস্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ যে ফলো করবে তাদের গড় বা অ্যাভারেজ কোনো রকমের কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা টাইপ তোমাদের ধরে ধরে করাচ্ছি গড়ের। এরপরে তোমাদের যে কোনো পরীক্ষা হোক না কেন, এটা শুধু WBCSC গ্রুপ সি গ্রুপ ডির গল্প নয়, ঠিক আছে। ইভেন WBCS মেন্সেও এই প্রশ্ন এসছে, ঠিক আছে। SSC CGL মেন্সেও এই প্রশ্ন এসছে, SSC CPAতেও এই প্রশ্ন এসছে, UPSCতেও এই কনসেপ্ট এসছে। তাহলে এই কনসেপ্ট সারা জীবন থাকবে এবং এই কনসেপ্ট সারা জীবন তোমার মনে রাখতে হবে। ওকে, চলে যাই পরের প্রশ্ন। যদি কোনো সংখ্যার 35% 175 হয়, মনে রাখবে যে আমি যে সমস্ত অঙ্ক করাচ্ছি এই সমস্ত অঙ্ক কিন্তু শুধুমাত্র এই পরীক্ষার জন্যই নয়, পৃথিবীর যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। ওকে, যদি কোনো সংখ্যার 35% 175 হয়, তাহলে কোনো একটা সংখ্যা আছে n, এর 35% মানে হচ্ছে 35/100 ইজিক্যাল টু 175 বলেছে। খুব ভালো কথা। তাহলে সেই সংখ্যা 175 এর প্রায় কত শতাংশ? তাহলে সেই সংখ্যা বলতে কোন সংখ্যা না, n, হ্যাঁ কি না? বলে যে যদি কোনো সংখ্যার 35% 175 হয়, তার মানে n এর 35% হচ্ছে 175। তাহলে সেই সংখ্যা মানে n 175-এর প্রায় কত শতাংশ? এর মানে হচ্ছে n/175 ইন্টু 100 আমাকে নির্ণয় করতে হবে। ইটস নট ইট, বলো একদম ঠিক। এটা হচ্ছে আমাকে কোশ্চেন, এটা যে বুঝতে পারবে তার লাইফ একদম সেট। তাহলে আলটিমেট এনের ভ্যালু কী? তাহলে এনের ভ্যালু হচ্ছে আলটিমেট 100 ইন্টু 175/35। তাহলে আমাকে গুণ করতে হবে না, আমি শুধু দেখো আমাকে এনের ভ্যালু যদি পুট করে দিই, এখানে যদি এনের ভ্যালু পুট করি তাহলে কী লিখবো খুব ভালো করে বুঝবে। তাহলে এনের ভ্যালু কী লিখবো, এনের ভ্যালু হচ্ছে 100 ইন্টু 175, 100 ইন্টু 175 বাই নিচে আবার কত আছে না, এনের ভ্যালু হচ্ছে 100 ইন্টু 175/35। তাহলে 35 লিখলাম, আর নিচে যে n/175 এখানে আছে, এই 175 এখানে লিখে দাও ইন্টু 100, গল্প শেষ। সেটাই আমার ভ্যালু আমার নির্ণয় করতে হবে। 175 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কেন আমি বেকার ফালতু গুণ করবো? 5 দিয়ে এখানে 5 7 35, এখানে হচ্ছে 5 20, তার মানে 2000/7 হচ্ছে আমার কারেক্ট আনসার। এবার 2000/7 মানে অ্যাপ্রক্স কত হচ্ছে গো, 20 মানে হচ্ছে 7 2 14, 60 মানে হচ্ছে 7 8 56, 40 মানে 7 5 35। তাহলে 285.5 এরকম চলতেই থাকবে। ওকে, তাহলে 285.5 মানে 286 অ্যাপ্রক্স। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার, ঠিক আছে।
এই যে প্রায় কত শতাংশ, মানে অ্যাপ্রক্সি আনসার চেয়েছে আমাকে। ওকে, আর বলে রাখি আমি একটি কমেন্ট পেয়েছিলাম যে দাদা প্লিজ প্রায় ব্যাপারটা বা অ্যাপ্রক্স ব্যাপারটা অ্যাড করবেন প্রশ্নে। সব প্রশ্নে কিন্তু অ্যাপ্রক্স ব্যাপারটা অ্যাড করা থাকে না, ঠিক আছে? 2 স্থান অবধি প্রায়, এটা তো সবসময় বলা থাকে না। 3 স্থান অবধি নির্ণয় করুন, সবসময় বলা থাকে না, তোমায় বুঝে নিতে হবে। ওকে, পরীক্ষক কিন্তু সবসময় তোমাকে ক্লিয়ার করে দেবে না, তার মানে প্রশ্ন ভুল সেটা কিন্তু নয়। ওকে, কোশ্চেন নাম্বার 15, যদি 582 এর x% এর 15% ইজ ইকাল টু 17.46 হয়, তাহলে এক্সের মান নির্ণয় করো। পার্সেন্টেজের আরও একটা অসাধারণ প্রশ্ন, আমাকে 582 এর কত পার্সেন্ট বলেছে? x%, আর পার্সেন্টেজকে ফ্র্যাকশন করার জন্য কী করতে হয়? 100 দিয়ে ভাগ, তার মানে x/100 লিখতে পারি। 15% তাকে 3/20 লিখতে পারি। এই যে সমস্যা, দাদা 3/20 কী করে হলো? দাদা 15%, আমি একটু আগেই বলেছি 15%, এখান থেকে আমি কী বলতে পারি? 5%-এর ভ্যালু হচ্ছে 1/20, 5% মানে কি 1/20 না? তাহলে এখান থেকে 15% গেলাম, তাহলে কত গুণ করলাম? দাদা 3 গুণ করলাম। তাহলে ভগ্নাংশকেও 3 গুণ করতে হবে, তাহলে 1/20 ইন্টু 3 করলে কত? 3/20। এই জিনিসটা যে একবার বুঝে যাবে তার সারা জীবনেও পার্সেন্টেজে কোনো অসুবিধা হবে না। ওকে, ইজ ইকাল টু কত? 17.46। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। এই 100 ভদ্রলোক ওপারে গেলে আমি কি দেখতে পাবো? না আলটিমেট এটা 17.46 হয়ে যাবে, আর 17.46 থাকবে না। তাহলে 100 আমার কী হয়ে গেল? ওপারে চলে গেল, গল্প এখানেই মিটে গেল। এবার 582 1746, 1746 বাবা, একে দেখতে পাচ্ছি 582 দুগুণ, হ্যাঁ কি না? ভালো করে লক্ষ্য করো, 1746-এর মধ্যে কী লুকিয়ে আছে? 582 3 গুণ লুকিয়ে আছে, ভেরি সরি, 3 গুণ, 3 দুগুণে 6, 3 8 24 4, 3 5 15 2 17, একদম ঠিক। তাহলে 3 গুণ, তাহলে এই 3 কী হয়ে গেলো? ক্যান্সেল আউট হয়ে গেলো। আলটিমেট এক্সের ভ্যালু কত হয়ে গেলো? 20। বলো এর থেকে সোজা কিছু হতে পারে? বলো কিছু হতে পারে না, অপশান সি। তাহলে সব কিছু হচ্ছে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। ক্যালকুলেশন যত ভালো যারা হবে তারা এই ধরনের প্রশ্ন একদম ফটাফট নামবে। দেখো কোশ্চেন নাম্বার 16 বলছে 50টি নোটবুক বিক্রি করে একজন বিক্রেতা 15টি নোটবুকের বিক্রয় মূল্য লাভ করেছে। খুব ভালো কথা, যখন এই ধরনের প্রশ্ন থাকবে 50টি নোটবুক বিক্রি করেছে একজন বিক্রেতা, 15টি নোটবুকের বিক্রয় মূল্য লাভ হয়েছে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 50টি নোটবুক আমি বিক্রি করলাম, খুব ভালো কথা। 15টি নোটবুকের বিক্রয় মূল্য আমার লাভ হয়েছে, তাহলে 50টি নোটবুকের আমি সেলিং প্রাইস আমি 50 ধরে নিই, খুব ভালো কথা, বোঝা গেল? তাহলে 50টা নোটবুকের সেলিং প্রাইস যদি 50 হয়, তাহলে একটা নোটবুকের সেলিং প্রাইস কী হবে? 1 টাকা। তাহলে 15টি নোটবুকের বিক্রয় মূল্য আমার লাভ হয়েছে, তাহলে প্রফিট কত হয়েছে? তাহলে 50টার বিক্রয় মূল্য 50 টাকা, মানে একটার বিক্রয় মূল্য 1 টাকা, মানে 15টার বিক্রয় মূল্য 15 টাকা, তাহলে এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে সিপি কত হবে দাদা? আমরা জানি সিপি কী করে পাওয়া যায়, না সেলিং প্রাইস থেকে যদি প্রফিট বিয়োগ করি তাহলেই সিপি পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে, বা সিপির সঙ্গে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাওয়া যায়। তাহলে 50 থেকে 15 বিয়োগ করলে 35 হয়ে যাবে আমার সিপি। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে তার আনুমানিক লাভ্যাংশ কত? লাভ্যাংশ যখনই আনুমানিক নির্ণয় করতে বলেছে, এর মানে আমাকে প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, এবং প্রফিট সবসময় কস্ট প্রাইসের ওপর ক্যালকুলেট করা হয়। তাহলে প্রফিট হয়েছে 15, কতর ওপর? 35-এর ওপর, তাহলে 15/35 ইন্টু 100 হয়ে যাবে আমার প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে এটাকে রেশিও করে নিতে পারতে, আরও ইজি হতো। 5 দিয়ে এটা ঘুরে যাচ্ছে 10, 5 3 15, 5 7 35, তাহলে আলটিমেট এটাকে 3/7 ইন্টু 100 লিখতে পারতে। কাটাকুটি এখানেও করতে পারো, এখানেও করতে পারো, 5 3 15, 5 7 35 এখানেও হবে, এখানেও ডাইরেক্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 300/7, 300/7 মানে এখানেও অ্যাপ্রক্স কত হবে? 7 4 28, ঠিক আছে, 7 4 28, আর এখানে দেখতে পাচ্ছি 20, মানে হচ্ছে 7 2 14, তাহলে 42 পয়েন্ট সামথিং, মানে 43% আমি লিখতে পারি, হ্যাঁ কি না? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, 872 টাকা একটি রেডিও বিক্রি করলে 9% লাভ হয়, 791 টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? কত শতাংশ লাভ বা ক্ষতি হবে নির্ণয় করতে হবে। আচ্ছা, লাভ বা ক্ষতি নয়, ক্ষতিই হবে, কারণ অবভিয়াসলি ক্ষতি যখন বলে দিয়েছি তাহলে আমাকে ক্ষতি নির্ণয় করতে হবে, কোনো ব্যাপার না। 872 টাকা বিক্রি করলে দেখতে পাচ্ছি 9% লাভ হচ্ছে, তাহলে 9% লাভ এটাকে আমি পার্সেন্টেজে এসপি কী করে লিখতে পারি? যে 9% লাভ এটাকে আমি ভগ্নাংশ লিখলে আমি লিখবো এরকমভাবে 9/100, তার মানে 100 যদি আমার সিপি হয়, প্রফিট হয়েছে 9, তাহলে আলটিমেট প্রফিট প্লাস সিপি করলে কী হয়? এসপি হয়, তার মানে এসপি কত? 109। আর যেহেতু 100-এর উপর বিচার করছি, মানে 109% আমি বলতে পারি সেলিং প্রাইস, তাহলে এসপি পার্সেন্টেজ আমি ডাইরেক্ট পাবো কত? 109%। আর এর ভ্যালু কত বলা হয়েছে দাদা? 872, বলবো দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 8 9 72, 8 1 8, মানে হচ্ছে 8 গুণ, 109 মানে হচ্ছে কেন 8 গুণ, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 100%-এর ভ্যালু কত দাদা? 800 টাকা।
তাহলে 800 টাকা কী পেয়ে গেলাম সিপি। এরপরে বিক্রি করা হলো 791 টাকায়। তাহলে 791 টাকায় বিক্রি করা হলে আমার কি দেখতে পাচ্ছি, প্রফিট না লাভ, এই ক্ষতি, প্রফিট না লস, বলবে লস হয়েছে, কারণ এসপি কি কম সিপির থেকে, তাহলে লস কত, তাহলে লস হয়েছে দাদা 9 টাকার লস হয়েছে। তাহলে 9 কতই লস হয়েছে না 800 লস হয়েছে, তাহলে লস পার্সেন্টেজ কত, 9/800 ইন্টু 100। তাহলে এখানে 100 দুটো শূন্য শূন্য কেটে গেল, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে, আর 1 পয়েন্ট সামথিং একমাত্র অপশান এতেই আছে, বাকি আর ভাগ করার দরকার নেই। 9/8 করলে কী হবে, 1/8, আর 1/8 মানে হচ্ছে 1.125। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 18, আরও একটা ফ্র্যাকশনের অসাধারণ প্রশ্ন। আমার চেয়েছিলাম এটাকে হোমওয়ার্ক দেবো, কিন্তু আমি করিয়ে দিই। দেখো প্রশ্নটার মধ্যে দারুণ একটা টুইস্ট আছে। এখানে দেখতে পাচ্ছি দুবার ভাগ চিহ্ন ইউজ করা হয়েছে, এখানে একবার ভাগ চিহ্ন ইউজ করা হয়েছে, এক্স এখানের মধ্যেখানে লুকিয়ে আছে। মনে রাখবো, যখন আমি দুবার ভাগ চিহ্ন পরপর ইউজ করি, তখন সেটাকে যদি গুণ চিহ্ন ট্রান্সফার করি, মানে এই ভাগ চিহ্নটা এই গুণ চিহ্ন ট্রান্সফার করি, আর এই ভাগ চিহ্নটা এই গুণ চিহ্ন ট্রান্সফার করি, কিছুই নয়, এই দুটো ভগ্নাংশ কী হবে, দুবার উল্টে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেট ব্যাপারটাকে আমি এরকমভাবে লিখতে পারি, খুব ভালো করে বুঝবে। দেখো 5 দুগুণে 10 আর 1 11, 11 5 লিখে দিলাম। এখানে ভাগ চিহ্নটাকে উল্টে দিলে কী হবে, এখানে হচ্ছে এক্স ইন্টু 1 গুণ করলে এক্স, এক্সের সঙ্গে 3 যোগ করলে এক্স প্লাস 3। তাহলে আলটিমেট এই ভগ্নাংশটা কী হবে, উল্টে যাবে। উল্টে গেলে ওপরে এক্স হবে, নিচে কী হবে, এক্স প্লাস 3 হবে। এটা বোঝা গেল। 1/3/x, এখানে এক্সের সঙ্গে 1 গুণ, তারপরে 3 যোগ, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে এক্স, তার সঙ্গে 3 যোগ করলে কী হবে এক্স প্লাস 3, বাই নিচে কী হবে এক্স। এটা খুব ভালো করে বুঝতে হবে যে 1/3/x মানে হচ্ছে x/3/x, এক্স প্লাস 3/x। তাহলে এক্স প্লাস 3/xকে উল্টালে কী হবে, x/x প্লাস 3 ইজ ইন্টু, দেখো 3×2=5, এটাই লিখতে পারি 3×5 15 আর 2 17, 3×5 15 আর 2 17 5 মানে 5/17, উল্টা দেবো ব্যাস। আর এখানে 1/136/55, মানে এই ভদ্রলোক জাস্ট উল্টে যাবে, মানে 55 মানে ভাগের পরে যে ভগ্নাংশ আছে সে কী হবে, উল্টে যাবে। লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে, এটাই আমি বুঝতে হবে। 55/136, দ্যাটস ইট, গল্প শেষ। এখানে 5, এখানে 5 ক্যান্সেল আউট হয়ে গেল। 11, এখানে 55, 5 বার যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে, 17 দিয়ে কাটাকুটি যাচ্ছে। এখানে কতবার দাদা দেখতে পাচ্ছি 8 বার, 8 সাথে 56, 8 সাথে 17, 8 136, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট কী হয়ে গেল, 5 এখানে 5x এর সঙ্গে 5x প্লাস 5 3 কত 15 ইজিক্যাল টু কত 8x। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 8x মাইনাস 5x মানে 3x ইজিক্যাল টু কত 15। তাহলে এক্সের ভ্যালু কত, তাহলে 5। বলো, এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। কিন্তু আমার এই দুবার ভাগ চিহ্নের গল্পটা আমায় বুঝতে হবে, যে বুঝতে পারবে সে হচ্ছে রাজা। চলে যাই পরের প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? অসাধারণ একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা দেখে পেন পেপার টাচ না করে প্রশ্নের আনসার করা যায়। এখানে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ আছে, আর মিশ্র ভগ্নাংশের অ্যাকচুয়ালি মানে একদম এর মধ্যে যে কী রহস্য লুকিয়ে থাকে সেটা তোমাদের আমি আগেই বলেছি। এ দেখো 4×5=6, এই 4×5=6কে আমি লিখতে পারি 4 + 5/6, হ্যাঁ কি নয়, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর এই 5/6 এ তো কি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, যার নিউমিনেটর বাই ডিনোমিনেটরের গল্প, এবং যেখানে নিউমিনেটর লেস দ্যান ডিনোমিনেটর বা ডিনোমিনেটর গ্রেটার দ্যান নিউমিনেটর, যেখানেই যে ভগ্নাংশে দেখবো লব অপেক্ষা হর বড় বা হর অপেক্ষা লব ছোট, সে হবে কি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ সবসময় এক অপেক্ষা কী হবে, ছোট, এক অপেক্ষা কী হবে, ছোট। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ সবসময় এক অপেক্ষা ছোট হবে। তাহলে যদি এক অপেক্ষা ছোট হয়, যদি সে এক অপেক্ষা ছোট হয়, তাহলে 4 + সামথিং এটা করে সেটা 4-এর বেশি বড় হবে না, মানে 4 থেকে 5-এ যাবে না। এটা 5/6 মানে এটার ভ্যালুটা এমনই হবে, তার সঙ্গে 4 যোগ করলে সেটা আলটিমেট 5-এ পৌঁছাতে পারবে না। ঠিক আছে, মানে 4 পয়েন্ট সামথিং হবে। কারণ দেখো, এটা তুমি বলো যে 5/6, এটাকে যদি দশমিকে করি তুমি কী বলবে, অর্থাৎ আলটিমেট যদি ভাগ করি 5/6, এটাকে লিখবো, আমি কী করছি 6 দিয়ে 5কে ভাগ করছি, দশমিক দিয়ে 0, তার মানে 6 8 48, হ্যাঁ কি না 20, মানে চলতেই থাকবে। তার মানে 0.8 সামথিং। তাহলে 4 + 0.8 সামথিং মানে কি, সেটা কি 5 হবে না, 4.8 হবে, হ্যাঁ কি না। তাহলে সেটুকু তোমার জ্ঞান থাকতে হবে। এটুকু জ্ঞান থাকলে তুমি বলবে যে এটা 4 পয়েন্ট সামথিং হবে, আর করার দরকার নেই। ওকে, সিমিলারলি 6 × 7 9,
তাহলে এটাকে আমি কি লিখতে পারি 6 প্লাস সামথিং, মানে এটা 6 পয়েন্ট সামথিং হবে। 6 প্লাস কত 7 তাহলে 7 আমি কি লিখতে পারি না পয়েন্ট একটা সামথিং ফ্র্যাকশন হবে, তার মানে 6 পয়েন্ট সামথিং। ওকে নেক্সট তাহলে দেখো 7 পূর্ণ 8 এখানে আছে, আর আছে 7 পূর্ণ 7 তাহলে আমি বুঝে গেলাম যে এখানে 7 প্লাস 8 আর এখানে 7 প্লাস 7 এবার দেখো এই যে ভদ্রলোক, এই 4টে ভদ্রলোকের মধ্যে এ হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 4 পয়েন্ট সামথিং, এর ভ্যালু হচ্ছে 6 পয়েন্ট সামথিং, এর ভ্যালু হচ্ছে 7 পয়েন্ট সামথিং, এর ভ্যালু হচ্ছে 7 পয়েন্ট সামথিং। নির্ণয় করতে হবে বৃহত্তম ভগ্নাংশ। এদের মধ্যে বৃহত্তমকে 4 আর 6 তো এদের মধ্যে ক্ষুদ্রতম, তার মানে এরা দুজন প্রথমেই অটোমেটিক্যালি আউট হয়ে গেল। তাহলে আমি দেখেই বলে দেবো 4 আর 6 আছে, মানে এরা আমার পিকচারের মধ্যেই নেই, এদের দুজনকের মধ্যে লড়াই হচ্ছে। তাহলে এবার 7 পূর্ণ 8 7 পূর্ণ 7 তাহলে আলটিমেট যখনই দেখছি 7 এখানেও 7 এখানেও, তাহলে আমার আলটিমেট ঝগড়া হচ্ছে এদের মধ্যে 8 আর 7 এদের মধ্যে বড়কে। তাহলে 8 আর 7 এদের মধ্যে বড়কে নির্ণয় করার জন্য আমি জাস্ট কী করবো, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করে দেখো 10 আর 8 গুণ করে 80, এখানে 8-এর ওপরে লেখো, 9 আর 7 গুণ করে 63 এর ওপরে লেখো। এদের 80 আর 63-র মধ্যে বড়কে, 80 বড়, যে বড় সেই হয় বড় ভগ্নাংশ, মানে 8-9 হচ্ছে বড় ভগ্নাংশ, 8-9 বড় ভগ্নাংশ মানে 7 পূর্ণ 8 হবে বৃহত্তম। 7 পূর্ণ 8 কোথায় আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? যদি 8কেও আমি যদি 8-9কে আমি দশমিকেও করতাম তাহলে কী হতো না 9 8 72 মানে 7.8 হতো, আর 7-10কে আমি লিখতাম 0.7, তাহলে 7.7, এটা 7.7 হতো, এটা 7.8 হতো, তাহলে অবশ্যই 7.8 বড়। তাহলে এই রেসপেক্টেও বলতে পারি, বা যে এই কনসেপ্ট মাথায় রাখবে সেও বলতে পারবে দাদা বাহ, এদের দুটো জিনিসই বোঝা গেল খুব সুন্দর। তাহলে আলটিমেট একটা বড় জিনিস শিখলাম আমরা, কিন্তু ছোটোখাটো জিনিস সেকেন্ডে আনসার করতে পারবো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ওকে 20 নম্বর প্রশ্ন, সরল সুদের হারে একটি অর্থের পরিমাণ 2 বছরে এত টাকা হচ্ছে, 5 বছরে এত টাকা হচ্ছে, সুদের হার নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। তাহলে 2 বছরের এটা কি না সুদ প্লাস আসল, তাহলে আলটিমেট আসল মানে প্রিন্সিপাল প্লাস সুদ। এই সুদটা কত বছরের না 2 বছরের আছে একবার, আর 5 বছরের একবার আছে। তাহলে আলটিমেট প্রথমে 5 বছরের লিখলাম, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ হয়ে গেল কত না 3250, আর আসল প্লাস 2 বছরের সুদ হয়েছে কত না 2800। তাহলে যখনই এই অ্যামাউন্ট মানে আসল প্লাস 5 বছরের সুদ থেকে আসল প্লাস 2 বছরের সুদ বিয়োগ করব, তাহলে বিয়োগ করার সময় আমার কী হবে না এই আসল ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো আমি শিখেছিলাম বাচ্চাবেলায়। তাহলে আসল তো ক্যান্সেল আউট হয়ে গেলে, তাহলে পড়ে রইল কি না 5 বছরের সুদ আর 2 বছরের সুদের ডিফারেন্স। তার মানে যখনই আমি এই ধরনের প্রশ্ন দেখবো সিম্পল ইন্টারেস্টে, আমি জাস্ট এই 2 বছরের অ্যামাউন্ট 5 বছরের অ্যামাউন্ট থেকে বিয়োগ করব, তাহলেই আমি এই 2 আর 5-এর ডিফারেন্স মানে 3 বছরের সুদ পেয়ে যাব। 3 বছরের সুদ পেয়ে যাব। তাহলে কত এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স কত 0 5 4, তাহলে 450। তাহলে 3 বছরের আমি কী পেয়ে গেলাম, এসআই পেয়ে গেলাম। এবার আমার কী নিতে হবে, সুদের হার নির্ণয় করতে হবে। তা আমি 3 বছরের এসআই পেয়ে গেছি 450, তার মানে 1 বছরের হচ্ছে আমার কত, এখানে কত গুণ, এখানে কত গুণ দেখতে পারো তাহলেও গল্প হয়ে যায়, তাহলে 1 বছর নির্ণয় করার প্রয়োজন নেই। ওকে এখান থেকে 3 থেকে 450 মানে কত গুণ হয়েছে 150 গুণ হচ্ছে, মানে প্রতি বছরে আমি 150 টাকা করে পাচ্ছি। তাহলে 2 বছরে আমি কত পাবো, 2 বছরের এসআই কত হবে, তাহলে 300 টাকা হবে, একই না বলো একদম ঠিক। তাহলে আমি 300 টাকা এখান থেকে বিয়োগ করে দিই, 300 টাকা বিয়োগ করলে কত হবে না 2500। এটা আমি কী করলাম না 2 বছরের এটা কি, এটা হচ্ছে অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল, তো এখান থেকে সুদ আমি বিয়োগ করলাম, পেয়ে গেলাম কি প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম মানে আসল পেয়ে গেলাম। এবার আমার বলো নির্ণয় করতে হবে সুদের হার। তাহলে সুদের হার কী করে নির্ণয় করতে হবে, মানে রেট অফ পার্সেন্টেজ। রেট অফ পার্সেন্টেজ কী করে নির্ণয় করবো, রেট অফ পার্সেন্ট নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এসআই ইন্টু 100/P/T। তাহলে এসআই কত 2 বছরের, দেখতে 300 টাকা এসআই পাচ্ছি ইন্টু 100, পি কত দাদা, পি হচ্ছে 2500, আর টাইম নিয়েছি কত বছর 2 বছর, গল্প শেষ। কাটাকুটি করে ফেলো, দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 2 এখানে 150, আর 25 কত দিয়ে 150 হয় 25 6 150, তাহলে 6% হয়ে গেল আমার রেট অফ পার্সেন্ট। কোথায় আছে, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল বলো, এর থেকে সুন্দর সহজ আর কিছুই হতে পারে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21 দেখো, এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল কোশ্চেন নাম্বার 19 সেট নাম্বার 5-এ, ঠিক আছে। সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে আলটিমেট দাদা এখানে নাম্বার অফ ডেজ ক্যালকুলেশনে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমি সেখানে তাকে বলেছিলাম যে নাম্বার অফ ডেজ কী করে ক্যালকুলেট করতে হয়, একদম ঠিক যেটা বলেছিলাম। কিন্তু তর্কের খাতিরে এখানে এই ধরনের প্রশ্ন যেখানে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, সেখানে একটা টুইস্ট লুকিয়ে আছে। টুইস্টটা কি দেখতে হবে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে যে 9 মার্চ 2003 থেকে 21শে মে 2003 পর্যন্ত
1820 টাকার 7.5% হারে সরল সুদ কত হবে? তাহলে শুধু আমার এইটুকু জায়গার প্রশ্নের মধ্যে গণ্ডগোল। তাহলে এইটুকু জায়গায় যদি কোনো একটা মাস থাকতো বা কোনো একটা বছর থাকতো যে এত বছরের জন্য এত টাকার ওপর এত পার্সেন্ট হারে সরল সুদ কত, তাহলে সেকেন্ড অ্যান্সার হতো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো টাইম বাউন্ড করে দিয়েছে, এক্স্যাক্ট টাইম বলেনি। তাহলে এক্স্যাক্ট টাইম মানে ডেজ বা মান্থ বা ইয়ারে আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে তুমি দেখো, তুমি বলো দাদা 9 মার্চ 9 মার্চ 2003 থেকে 31 মার্চ 31 মার্চ অবধি আগে কতদিন সেটা আমার নির্ণয় করতে হবে। তারপরে আমার পুরো মাস এপ্রিল পড়ে আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মে মাসের কিছুদিন পড়ে আছে। এবার এই দিন সংখ্যা নির্ণয় করার সময় সমস্যা মনে রাখবো, পরীক্ষক সাধারণত কী চায়? পরীক্ষক চায় দুটো জিনিস, যে আলটিমেট 2003 যে আমার বছরটা বলা হয়েছে সেটা লিপিয়ার না লিপিয়ার নয়। তুমি বলবে এটা লিপিয়ার নয়, 2003 লিপিয়ার নয়, কারণ এটাকে 4 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে লিপিয়ার নয়। যদি লিপিয়ার না হয় তাহলে এখানে নাম্বার অফ ডেজ কত না 365 হবে। মনে রাখবো, যদি লিপিয়ার না হয় বছরটা, তাহলে 365 দিন আমার দিন। তাহলে এই যে দিন সংখ্যাটা আমার নির্ণয় করতে বলেছে, দিন সংখ্যাটা মানে 9 মার্চ থেকে 21 মে টোটাল যে ডেজ হবে, নাম্বার অফ ডেজ, যেটা আমরা এখানে ক্যালকুলেট করবো আলটিমেট, যে এখান থেকে 9 মার্চ 2003 থেকে 9 মার্চ থেকে 31 মার্চ 31 মার্চ অবধি কতদিন হচ্ছে, এপ্রিল মাসে কতদিন পড়ে আছে আর মে মাসে কতদিন পড়ে আছে, টোটাল যে দিন সংখ্যাটা হবে এখানে, দিন সংখ্যাটা হবে সেটা মনে রাখবো যে 365 কোনো ফ্যাক্টর হবে, সেটা মোস্টলি 73 হয় অথবা 73 কোনো গুণিতক হয়। ঠিক আছে, আইদার 73 অথবা 73 কোনো গুণিতক হয়। আর যদি 2003 না হয়ে এখানে 2007 সাল হতো বা কোনো লিপ ইয়ার হতো, মোস্টলি কোনো লিপ ইয়ার হতো, তাহলে মনে রাখতাম যে আমার 366 দিন হতো এক বছরে। আর 366 দিন যখন হতো তখন আমার এই ডেজ মানে কত দিন আছে একটা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে, সেই দিন সংখ্যাটা সাধারণত 61 অথবা 61 মাল্টিপল হয়। কেন হয়? কারণ দেখো 61 366কে পুরোপুরি ভাগ করে, 61 ইন্টু 6 দেখো 366 হয়। তাহলে আইদার 61 অথবা 61 কোনো মাল্টিপল থাকবে নাম্বার অফ ডেজ, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখো এবার দেখো 9 মার্চ থেকে 31 মার্চের মধ্যে যখন আমি দিন ক্যালকুলেট করছি, তোমাকে আমি বলেছিলাম কি যে 31 - 9 + 1 হয়ে যাবে নাম্বার অফ ডেজ, এটা কিন্তু একদম ঠিক। কিন্তু যখন আমরা ইন্টারেস্টের অঙ্কে ক্যালকুলেট করব তখন এই লাস্ট দিনটাকে আমরা ক্যালকুলেট করবো না, 31 মার্চকে আমরা আর ক্যালকুলেট করবো না। ওকে, লাস্ট দিন ক্যালকুলেট করতে নেই। ওকে, জাস্ট আমি 31 থেকে 9-এর মধ্যে যে গ্যাপটা সেটাই আমি লিখবো, মানে 31 - 9 পুরো 22 দিন লিখবো, এখানে 23 দিন লিখবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই 73 আনার জন্য বা এর মাল্টিপল আনার জন্য। দেখো খুব ভালো করে বুঝবে, এপ্রিল মাসে কদিন না আমি জানি 30 ডেজ অফ সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, তার মানে হচ্ছে 30 দিন। ওকে, এবার দেখো মে মাসে কদিন দাদা? মে মাসে হচ্ছে আমার 31 দিন, কিন্তু আমার 31 দিন আমি চাইনি, আমাকে 21 মে অবধি চেয়েছে। তাহলে আমি 21 মে মানে হচ্ছে 21 দিনই নেবো, এখানে আমি 21 দিন নেবো, কিন্তু মাথায় থাকবে। তার কারণ কি, এখানে আমি দিন থেকে দিন ক্যালকুলেট করছি না, আমি এখানে একদম 21 তারিখ অবধি নিচ্ছি, তার মানে 21 ডেজ নেবো। এখানে কিন্তু 20 দিন দেবো না, যে 1 থেকে 21 দিনের মধ্যে কদিন আছে 20 দিন দেবো তা নয়। যখন আমি 21 মে অবধি নিচ্ছি তাহলে এখানে 21 দিনই নেবো। তাহলে এবার দেখো টোটাল সাম কত হলো, 2 এর 1 3, 3 আর 2 5 আর 2 7, বোঝা গেল? তাহলে 73 দিন হলো, বলো দা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই তো বলেছিলাম, দেখো এটাই এখানে আছে। তাহলে এই গল্পটা কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু এই ধরনের প্রশ্ন খুব চুটকিতে তাড়াতাড়ি হবে। এবার আমাকে সরল সুদ নির্ণয় করতে হবে, মানে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি এসআই ইজিক্যাল টু কী হয় না, এসআই ইজিক্যাল টু পি ইন্টু R% ইন্টু টি। তাহলে পি কত এখানে দাদা? 1820। R% কত? 7.5%। তাহলে ফ্র্যাকশানে করলে 7.5/100, পয়েন্ট তুললে নিচে আর একটা 0 1000। আর টি কত আছে? 73 ডেজ। এটাকে কী করতে হবে? আমাকে বছরে ট্রান্সফার করতে হবে, মানে 365 দিয়ে ভাগ, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আমি জাস্ট কী করবো, 73 ইন্টু 5 করলে 365 হয়, এটাই হচ্ছে আমার কাজ। ওকে, এই জন্যই আমাকে এখানে 73 রাখা। 5 কেজি কাটাকুটি হচ্ছে এখানে 5 15 75, 5 3 15, আর এখানে হচ্ছে 5 200। তাহলে এখানে একটা 0 ক্যান্সেল আউট হলো, 2 দিয়ে এখানে 10, আর এখানে হচ্ছে কত 2 9 18, 2 1 2। তাহলে হচ্ছে 91 ইন্টু 3 মানে 3 1 3, 3 9 27, 27.3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 27.3 কোথায় আছে? অপশান সি।
তাহলে বোঝা গেল। তাহলে এবারে এই প্রশ্নটাই বলো কী অসুবিধা হয়েছিল। এই প্রশ্নটা আমি যেটা বলেছিলাম যে 25শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি 2024 তারিখে জমা রাখা হয়েছে, 26শে এপ্রিল 2024 তারিখে তোলা হয়েছে। তাহলে আমরা 25শে ফেব্রুয়ারি মানে 25th ফেব্রুয়ারি থেকে 25th ফেব থেকে আমার 29th ফেব। এবারে 29th ফেব কেন? কারণ এটা হচ্ছে লিপ ইয়ার, 2024 হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার মানে হচ্ছে কতদিন? 366 দিন। তার মানে এখানে আমার কী থাকতে হবে? 61 অথবা এর মাল্টিপল থাকতে হবে। তাহলে দেখো 25 থেকে 29-এর মধ্যে কদিন বলে হবে না? 4 দিন হবে। এখানে আমি 5 দিন নিলে চলবে না, 4 দিন। 4 প্লাস 31 হচ্ছে মার্চ মাস, আর এপ্রিল হচ্ছে 26 দিন। দেখো এখানে 26 এপ্রিল অবধি। তাহলে এখানে কিন্তু 25 দিন নিলে হবে না, এখানে কিন্তু 26 এপ্রিল মানে 26 ডেজে নিতে হবে। তাহলে এবার দেখো আলটিমেট কত হলো না? 26 প্লাস 4 30, 30 প্লাস 31 মানে হচ্ছে 61। এখানে হয়ে যাবে 61, এবার 62 জায়গায় হয়ে যাবে 61। ঠিক আছে, এটা হচ্ছে মেন গল্প। তাহলে এবার দেখো এখানে 61 ধরেই আমি কাজ করেছিলাম, 61 ধরে কাজ করলে আমার 45 আনসার এসেছিলো। আমি 46 বলেছিলাম, এটা আনসার 45 হবে, 46 হবে না। ওকে, এটাই হচ্ছে এখানে মেন কনসেপ্টের প্রবলেম ছিল। ঠিক আছে, এটা 46 যদি কেউ আনসার করে তার আনসার ভুল নয়, কিন্তু আলটিমেট এই 61-র কনসেপ্টে এই আনসারটা যে 45 আনসার হবে। ওকে, এই কনসেপ্টে রাখার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে আমাদের সিম্পল ইন্টারেস্টেড এই প্রশ্নগুলোকে সঠিকভাবে করার জন্য এই অ্যাপ্রোচটা ফলো করতে হবে, আর কিছু নয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল তোমাদের যে আলটিমেট এই দুটো অঙ্কের আলটিমেট এর পেছনে রহস্য কী, রহস্য পুরো বুঝিয়ে দিলাম। আর জীবনে এই প্রশ্নে আশা করি তোমাদের সমস্যা হবে না। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।